রাশিয়া, ব্রিটেন, আমেরিকা সহ আরও অন্যান্য বড় বড় পরাশক্তির দেশগুলোর নজর আটকে আছে আফগানিস্তানে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে আফগানিস্তানের মতো এরকম ছোট, অনুর্বর, ধূসর ও পাহাড়ি অঞ্চলের দেশের ওপর দখল দিতে চাচ্ছে এই দেশগুলো। কিন্তু এর চেয়েও অবাক করা বিষয় হচ্ছে, দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তিময় এই দেশগুলো সামান্য এই ছোট দেশ আফগানিস্তানের সাথে বারবার যুদ্ধে হেরে যাচ্ছে, যেখানে আফগানিস্তানের কাছে কোনো উন্নত বিমান বাহিনী, হেলিকপ্টার, ড্রোন, ট্যাঙ্ক, আধুনিক অস্ত্র কিংবা লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র কিছুই নেই। অন্যদিকে রাশিয়া, ব্রিটেন ও আমেরিকা, যাদের কাছে রয়েছে সব উন্নত মানের অস্ত্র, সেনাবাহিনী, ট্যাঙ্ক, হেলিকপ্টার ও অনেক পারমাণবিক ক্ষেপণাস্ত্র। কিন্তু এখন প্রশ্ন আসে, এত সব কিছুর পরেও কেন তারা আফগানিস্তানকে যুদ্ধে হারাতে পারছে না? আর কেনই বা এই দেশগুলো আফগানিস্তানকে দখল করতে চাচ্ছে? তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা বুঝিয়ে বলছি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তার আগে নতুন ভিউয়ার্সরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। প্রথমে আমরা জেনে নিই কেন এই বড় বড় দেশগুলো আফগানিস্তানকে দখল করতে চাচ্ছে। এই সব কিছুর উত্তর জানার জন্য আমাদের ফিরে যেতে হবে 1839 সালে, যখন ব্রিটিশ ও সোভিয়েত ইউনিয়ন, যা বর্তমানে রাশিয়া, আফগানিস্তানে নিজেদের ক্ষমতা বাড়ানো শুরু করে। এর কারণ হচ্ছে আফগানিস্তানের লোকেশন এশিয়ার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি লোকেশন। আফগানিস্তানকে হার্ট অফ এশিয়াও বলা হয়ে থাকে, কারণ এটি পুরো এশিয়ার মধ্যবর্তী একটি দেশ। এই দেশে নিজেদের মিলিটারি বেস বানানো গেলে পুরো এশিয়ার ওপর একটা নজরদারি রাখা যাবে, আর সেজন্যই সব পরাশক্তিময় দেশগুলো আফগানিস্তানকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। এবার আসি, কেন আফগানিস্তানকে এত বড় বড় পরাশক্তির দেশগুলো কিছুতেই দখল করতে পারছে না। যদি আমরা আফগানিস্তান দখলের ইতিহাস দেখতে যাই, তাহলে প্রথমেই দেখতে পাব 2500 বছর আগে পার্সিয়ান সাম্রাজ্য সর্বপ্রথম আফগানিস্তানকে নিজেদের দখলে আনতে চায়, কিন্তু তারা 2 বছরের বেশি সেখানে টিকে থাকতে পারেনি। তারপর 331 শতাব্দীতে আলেকজান্ডার, যে কিনা অর্ধ দুনিয়া দখল করে ফেলেছিল, সেও আফগানিস্তানের 7 বছরের বেশি নিজের দখলদারি টিকিয়ে রাখতে পারেনি। এছাড়াও সে সময় আরও অনেক সাম্রাজ্য আফগানিস্তানকে নিজেদের দখলে রাখতে চেয়েছিল, কিন্তু কেউই বেশি দিন টিকে থাকতে পারেনি। এরপর যখন ব্রিটিশ সাম্রাজ্য নিজেদের রাজত্ব বিভিন্ন দেশে অ্যাপ্লাই করতে শুরু করে, তখন মায়ানমার থেকে শুরু করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ আরও অনেক দেশ তাদের কবজায় চলে আসে। কিন্তু পরপর 3 বার আফগানিস্তানকে দখল করতে গিয়ে ব্রিটিশ সাম্রাজ্য ব্যর্থ হয়ে ফিরে আসে। 1979 সালে সোভিয়েত ইউনিয়ন, মানে আজকের রাশিয়াও আফগানিস্তানকে দখল করার অনেক চেষ্টা করে। টানা 9 বছর যুদ্ধের পর রাশিয়াও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে নিজের আর্মি নিজ দেশে ফিরিয়ে নিতে বাধ্য হয়। এই সোভিয়েত ইউনিয়নকে হারানোর পেছনে আমেরিকার অনেক বড় হাত ছিল। আমেরিকা আফগানিস্তানের আশেপাশে থাকা মুসলিম কান্ট্রিগুলোকে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন মঞ্চ পড়ায় এবং পাশাপাশি আফগানিস্তানকে সব ধরনের সাপোর্ট দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, সোভিয়েত ইউনিয়ন যাওয়ার মাত্র 9 বছর পরেই আমেরিকা নিজে আফগানিস্তানকে নিজের দখলে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। অবাক করা বিষয় তো এটি যে এই যুদ্ধে শুধু আমেরিকায় নয়, বরং পুরো ন্যাটো কান্ট্রিগুলো আফগানিস্তানকে হারানোর জন্য ছুটে আসে। একদিকে ইউকে, ইটালি, ফ্রান্স, জার্মান, কানাডা, ডেনমার্ক ও পোল্যান্ড সহ 13টি পাওয়ারফুল কান্ট্রি, আর অন্যদিকে আফগানিস্তান সম্পূর্ণ একা এই যুদ্ধে লড়াই করেছিল। আমেরিকা ও আফগানিস্তানের এই লড়াই 20 বছর কন্টিনিউ হয়, কিন্তু তাও আমেরিকা বিশেষ কোনো কিছুই করতে পারেনি। উল্টো আমেরিকার অবস্থা এতটা খারাপ হয়ে যায় যে শেষ পর্যন্ত 2021 সালে নিজেদের ফোর্সকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তালিবানদের সাথে ডিল সাইন করতে হয় আমেরিকার। সবচেয়ে মজার বিষয় এটি যে এই 20 বছর যুদ্ধে আমেরিকা আফগানিস্তানের মাত্র 15% জায়গায় কন্ট্রোল করতে পেরেছিল। আফগানিস্তানের মোট এরিয়া ফ্রান্স থেকে একটু বড় হলেও তাদের মোট জনসংখ্যা আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত জনগোষ্ঠীর থেকেও অনেক কম। কিন্তু এত ছোট দেশ, এত কম জনগণ নিয়েও কিভাবে নিজের থেকে 10 গুণ বড় ও 10 গুণ পাওয়ারফুল দেশগুলোর সাথে লড়াই করে যাচ্ছে? এর অনেক কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো আফগানিস্তানের ভৌগোলিক লোকেশন। যদি আমরা আফগানিস্তানের ভৌগোলিক লোকেশন দেখি, তাহলে দেখা যায় আফগানিস্তান একটি ল্যান্ড লক কান্ট্রি, মানে আফগানিস্তানে ঢোকার জন্য তার পাশের 6টি দেশের যে কোনো একটি দেশ থেকে সাহায্য নিয়ে ঢুকতে হবে। আর যদি তারা আফগানিস্তানে ঢুকেও পড়ে, তাহলে তাদের প্রথমেই বড় বড় পাহাড় ও গিরিখাতের সম্মুখীন হতে হবে। এই পাহাড়গুলো এত উঁচু ও এত বিপজ্জনক যে এদের ক্রস করা প্রায় অসম্ভব মনে করা হয়।
আফগানিস্তানের ৭৫% জুড়ে এই পাহাড়গুলোই রাজ করছে। যদি আফগানিস্তানের পুরো এরিয়ার কথা বলি তাহলে ৫০%-এরও বেশি এরিয়া ২০০০ মিটার উপরে অবস্থিত। এই পাহাড়গুলো আফগানিস্তানকে একটি ন্যাচারাল ওয়ার সাপোর্ট দিয়ে থাকে, কারণ এই পাহাড়গুলো অন্য দেশের জন্য অপরিচিত ও ক্ষতিকর হলেও নিজ দেশের লোকের জন্য পরিচিত ও সুবিধার বলে প্রমাণিত হয়েছে। যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের ওপর আক্রমণ করে তখন আফগানিস্তান মিলিটারি এই পাহাড়ের বিভিন্ন জায়গায় লুকিয়ে তাদের ওপর পাল্টা আক্রমণ চালায়। তারা রাশিয়ার বিভিন্ন ট্যাঙ্ক ও অস্ত্রের গাড়িগুলোতে আক্রমণ করে, আবার এই পাহাড়ের বিভিন্ন ছোট গুহায় লুকিয়ে পড়ে, যেখান থেকে তাদের খুঁজে বের করা প্রায় অসম্ভব ছিল। কখনো কখনো তো এরা পুরো রাস্তায় উড়িয়ে দিত, যার ফলে সোভিয়েত আর্মি মাসের পর মাস সামনে আগাতে পারত না। পাহাড়গুলোর এই বিপজ্জনক রোডের জন্য অন্য দেশগুলো তাদের ট্যাঙ্ক ও অস্ত্র এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া অনেক বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল। আফগানিস্তানের এই পাহাড়গুলোতে অনেক ধরনের উপজাতি বাস করে। এই বিপজ্জনক রোডের কারণে অনেক সময় তাদের নিজেদের মধ্যেও কোনো সংযোগ থাকত না, কারণ এক শহর থেকে আরেক শহরে যাওয়ার পথ ছিল অনেক বেশি দুর্গম। আর এজন্যই এই উপজাতিগুলো এই পাহাড়কেই নিজেদের এক অন্য দুনিয়া বানিয়ে ফেলেছে। আর এই উপজাতিরা নিজেরাই নিজেদের আইন কানুন বানিয়ে রেখেছে এবং নিজেরাই নিজেদের সুরক্ষার জন্য লড়াই করে। আর এই কারণে আফগানিস্তানের মেইন সরকারেরও এই এরিয়াগুলোতে তেমন কোনো ক্ষমতা কাজে দেয় না। যেখানে আফগান সরকারই এই উপজাতির সাথে পেরে ওঠে না, সেখানে অন্য দেশ থেকে আসা মিলিটারি কিভাবে পারবে? ১৯৭৯ সালে সোভিয়েত মিলিটারি আফগানের একটি শহর কস্ট-এ নিজেদের মিলিটারি ব্যাস বানাতে সক্ষম হয়। এই ব্যাস একটি গ্রামে বানানো হয়, যার চারপাশ জুড়ে বড় বড় পাহাড় ছিল। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আফগান মিলিটারি পাহাড়গুলোতে নিজেদের ব্যাস বানিয়ে সোভিয়েত মিলিটারিদের চারদিক থেকে ঘিরে ফেলে আর গ্রামে যাওয়ার সকল রাস্তা বন্ধ করে দেয়, যার ফলে সোভিয়েত মিলিটারিদের জন্য বাহির থেকে যাওয়া সকল সাপ্লাই বন্ধ হয়ে যায়। এবার শুধু তারা এয়ার সাপ্লাইয়ের ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, যা কিনা সোভিয়েতের জন্য কোনো লং টার্ম সলিউশন ছিল না। আফগান মিলিটারির এই পদ্ধতি শুধু সোভিয়েতকে হারানোর জন্যই ছিল না। ২০০৯ সালে যখন আমেরিকা পুরো ন্যাটো কান্ট্রিগুলোকে নিয়ে আফগানিস্তান দখলে আসে, তখন তাদের ১,৩৮,০০০ ফোর্সকে বাই এয়ারে পাঠানো হয়। কিন্তু এত সব ফোর্সের জন্য রেগুলার সাপ্লাই, ট্যাঙ্ক, টুল এইসব কিছু পাকিস্তানের খাইবার পাসের মাধ্যমে পাঠানো হতো। আফগান মিলিটারিরা খুব ভালোভাবে জানত আমেরিকার জন্য এই পাস কতটা ইম্পর্ট্যান্ট, আর সেজন্যই তারা সেখানকার পাহাড়কে নিজেদের ঘর বানিয়ে ফেলে। আর এই পাহাড় থেকে আমেরিকান ট্যাঙ্ক ট্রাকগুলোকে উড়িয়ে দেওয়ার একটা সুযোগও মিস করত না। এমনকি ২০০৯ সালে তারা খাইবার পাসের অনেক গুরুত্বপূর্ণ একটি ব্রিজই ধ্বংস করে দেয়। আর যখনই তারা আমেরিকা থেকে বড় কোনো বিপদের আশঙ্কা করত, তখনই বর্ডার পাস করে পাকিস্তান এসে আমেরিকার সব ট্যাঙ্ক, ট্রাক ও কন্টেইনারগুলোকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করত। ন্যাটো ফোর্সরা আফগানিস্তানের টেরোরিস্টকে শেষ করার জন্য সেখানকার গভর্নমেন্টের ও কিছু মানুষের সাহায্য নেয়, কিন্তু তাও পুরো ২০ বছরে আমেরিকা মাত্র ১৫% জায়গায় দখল করতে পেরেছিল। একটি রিপোর্ট অনুযায়ী আমেরিকা আফগানিস্তানের সাথে এই যুদ্ধে প্রায় $২.৩ ট্রিলিয়ন শেষ করেছে। এর মানে মাত্র একদিনে আমেরিকা তার মিলিটারি ফোর্সের জন্য $৩০০ মিলিয়ন শেষ করত। এত ডলার খরচ করার পরও যখন আফগানিস্তানের 85% এরিয়াই তালিবানদের দখলে ছিল, তখন আমেরিকা সেখান থেকে নিজেদের ফোর্স নিয়ে আসে উত্তম মনে করে। তো এতক্ষণে হয়তো আমরা এটা বুঝে গেছি যে কেন আমেরিকা, রাশিয়া ও ব্রিটিশরা আফগানিস্তান দখল করতে চেয়েছিল, আর কিভাবে আফগানিস্তানে অবস্থিত সেখানকার পাহাড়, সেই পাহাড়গুলোতে থাকা অগণিত সিক্রেট গুহা ও সেখানকার উপজাতিরা আফগানিস্তানকে পরাশক্তির দেশগুলো থেকে রক্ষা করেছে। কোনো পরাশক্তিময় দেশই আফগানিস্তানে বেশি দিন টিকতে পারে না। তো বন্ধুরা, এই ছিল আফগানিস্তানের পরাশক্তি দেশগুলোর ইতিহাস। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।